আচ্ছা, তাহলে আমরা এইচটিএমএল এর ক্লাস করতেছিলাম, তাই না? আচ্ছা, তাহলে সিএসএসটা আমাদের খুব বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, কারণ অনেক কাজ মোটামুটি এইচটিএমএল এ যে কোনো ধরনের ডিজাইন আমরা সিএসএস দিয়েই করতে পারবো। ঠিক আছে? কি দিয়ে করতে পারবো? সিএসএস দিয়ে। তাহলে আমরা সিম্পলি ভিজুয়াল স্টুডিও কোড, এটা যার যার নাই সবাই সেট আপ করবেন। এটা হচ্ছে এইচটিএমএল এডিটর, বা এটা দিয়ে এইচটিএমএল রাইট করা যায়। কি করা যায়? রাইট করা যায়। তো সিম্পলি যদি আমরা HTML:5 লিখে এন্টার প্রেস করি, তাহলে ফুল HTML এর স্ট্রাকচারটা চলে আসবে। আমাদের কোডগুলো লিখতে হবে বডির মধ্যে। কোন ট্যাগের মধ্যে? বডি ট্যাগের মধ্যে কোড লিখতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা প্রত্যেকটা পার্ট এক একটা ডিভের মধ্যে নেব। কিসের মধ্যে নেব? এক একটা ডিভের মধ্যে নেব। হ্যাঁ, যেমন আমি যদি একটা ডিভ নেই, সেটা হলো মেনু বার। ডিভটার নাম কি? মেনু বার। তাহলে ডট মেনু বার যদি লিখি, তাহলে ওই ক্লাস নেম দিয়ে একটা আমাদের ডিভ ট্যাগ তৈরি হবে। কি ট্যাগ তৈরি হবে? ডিভ ট্যাগ তৈরি হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই ডিভ ট্যাগের মধ্যে আমি একটা নিব হচ্ছে মেনু ডট মেনু প্লাস, আর একটা নিব হচ্ছে ডট লোগো প্লাস ডট মেনু। তাহলে আরো দুইটা ডিভ তৈরি হলো। আরো দুইটা কি তৈরি হলো? ডিভ। এগুলো মূলত লেখার নিয়ম হচ্ছে এইভাবে: লেস দেন, তারপরে ডিভ, তারপরে গ্রেটার দেন। হ্যাঁ, তারপরে আবার লেস দেন, ডিভ, গ্রেটার দেন, তাই না? ক্লাসটা লেখার নিয়ম হচ্ছে এইখানে CLASS, তারপরে ইকুয়াল, দুটা কোটেশন। এখন এই কোটেশনে আমাদের ক্লাসের নেম লিখতে হয়, সাপোজ হচ্ছে লোগো, আর এইখানে হচ্ছে কি? ডট মেনু। আচ্ছা, এখন জান্নাতের প্রবলেম হচ্ছে ও ইমেজ দিতে পারেনি। তাহলে ইমেজটা আমরা দিব হচ্ছে, প্রত্যেকটা এলিমেন্ট আমরা এক একটা ডিভ ট্যাগের মধ্যে নিব। কোন ট্যাগের মধ্যে নিব? তাহলে আমাদের এডিট করতে সুবিধা হবে। আমাদের কি, যদি আমরা সাপোজ একটা ট্যাগের মধ্যে সবগুলো নেই, সাপোজ আমাদের হচ্ছে মেনু বার 2, এখানে যদি আমরা দেখা যাচ্ছে যে ইমেজ নিলাম, তারপরে হচ্ছে এ ট্যাগ নিলাম হচ্ছে 4টা, তারপরে হচ্ছে আবার একটা হেডিং নিলাম, ডট হেডিং। তাহলে এইখানে একটা ট্যাগের মধ্যে কিন্তু সবগুলো, একটা ডিভের মধ্যেই দেখা যাচ্ছে লোগো পড়লো, তারপরে এ ট্যাগ গুলো পড়লো, আবার হেডিং পড়লো, তাই না? এখন হেডিংটা আমরা H5 দেই। আমরা যদি শুধু ইমেজটাকে এডিট করতে চাই, ইমেজের যদি সাইজ বাড়ায় দেই, তাহলে সবগুলোই বড় হবে। এখানে এই ডিপটার মধ্যে কি কি আছে? ইমেজ আছে, এ ট্যাগ আছে, হ্যাঁ, এ ট্যাগ আছে 4টা বা 5টা, আবার একটা H5 আছে। কি আছে? এখন আমরা যদি কোনো একটা ফন্ট সাইজ বাড়ায় দেই, দেখা যাচ্ছে এই হেডিংটারও ফন্ট সাইজ বাড়বে, এরও বাড়বে। কোনো একটাতে যদি মার্জিন দেই, তিনটাই সরে যাবে। তিনটাই কি? তো এই জন্য নিয়ম হচ্ছে প্রত্যেকটা সিঙ্গেল এলিমেন্ট এক একটা ডিপ ট্যাগের মধ্যে নেওয়া। তাহলে আলাদা আলাদা করে এডিট করা যায়। আলাদা আলাদা করে কি এডিট করা যায়। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা এমনি দেখানোর জন্য বললাম আর কি। এখন এই মেনু বারের মধ্যে আমরা একটা লোগো নিব। কি নিব? মানে এই লোগোর মধ্যে একটা আইএমজি ট্যাগ নিব। এটা আমি আইএমজিটা একটা আলাদা ডিভের মধ্যে কেন নিলাম? ওই ডিভের হচ্ছে ক্লাসটার নাম হচ্ছে লোগো। হ্যাঁ, আমি আলাদা করে ইমেজটার মার্জিন দিতে পারবো, প্যাডিং দিতে পারবো, সাইজ দিতে পারবো, হাইট দিতে পারবো। হ্যাঁ, ওইটাকে ছোট বড় করতে পারবো, ওয়াইড হাইট দিতে পারবো। কিন্তু যদি আমি এক ঢালাও একটা ডিভের মধ্যে সবগুলো নিতাম, তাহলে আলাদা করে ওইটাকে এডিট করা যাইতো না। ওইটা এডিট করলে সবগুলোই এডিট হয়ে যেত। তো নিয়ম হচ্ছে, লোগো নিব, মেনু বার নিব, বা মেনুর নিচে একটা হেডিং নিব, তার নিচে একটা প্যারাগ্রাফ নিব। প্রত্যেকটা সিঙ্গেল এলিমেন্ট এক একটা ডিপ ট্যাগের মধ্যে নিতে হবে। কোন ট্যাগের মধ্যে নিতে হবে? ডিপ ট্যাগের মধ্যে নিতে হবে। আচ্ছা, এখন আমি একটা ইমেজ দেই এখানে সিম্পলি। আমার তো ইমেজ এখানে ডাউনলোড করাই আছে। সাপোজ এইটা ড্রিম আইটি,
এই ইমেজটা আমি দিব। তাহলে এটা এসআরসির মধ্যে দিতে হয়। কোথায় দিতে হয়? এসআরসির মধ্যে দিতে হয়। দিয়ে আমি যদি এখন এটা ওপেন করি তাহলে ইমেজটা ইনশাল্লাহ পাবে। এই যে ইমেজটা আসছে, জাস্ট ইমেজ ট্যাগের মধ্যে এসআরসি যেটা আছে ওখানে ইমেজের নেমটা দিতে হয়। কিন্তু এটা মনে রাখতে হবে যে ফোল্ডারে আমরা কাজ করব সেই ফোল্ডারে ইমেজটা রাখা লাগবে, অথবা অন্য ফোল্ডারে যদি ইমেজ থাকে সেই ফোল্ডারের ইমেজটা কপি করতে হবে। কি করতে হবে? কপি করতে হবে। কিভাবে কপি করতে হবে? সাপোজ এখানে আমার পাবলিকের মধ্যে আছে, এইভাবে আমার এই যে কপি প্যাথ করা লাগবে। কপি প্যাথ, ঠিক আছে, এটা হচ্ছে আমার প্যাথ। এই যে কপি করলেই হয়ে যাবে। হ্যাঁ, তখন এই প্যাথ আমার ডিফাইন করতে হবে। এটা আমার কি? প্যাথ। এটার মধ্যে আমার যদি ইমেজটা থাকে তাহলে এইভাবে আমার ইমেজটা দিতে হবে। সাপোজ মুন ডট পিএনজি, মানে এটা কিন্তু প্যাথ। এটা কি? প্যাথ মানে হচ্ছে আমার ফাইলটা কোথায় আছে এটার একটা ঠিকানা। এটার একটা কি? ঠিকানা। আচ্ছা, যেহেতু আমার এইচটিএমএলটা এই সেম ফাইলে আছে, হ্যাঁ, ওইখানে যদি আমি ইমেজটা রাখি এই যে ব্যাস 11, তাহলে এখানে আর প্যাথ ডিক্লেয়ার করার প্রয়োজন নাই, কারণ সেম ফোল্ডারে আমার এইচটিএমএলটাও আছে, আমার ইমেজটাও আছে। যদি আমি অন্য জায়গা থেকে ইমেজ নিয়ে আসতাম তাহলে আমার প্যাথ ডিফাইন করা লাগতো। কি ডিফাইন করা লাগতো? এই এসআরসির মধ্যে আমার এই যে প্যাথ ডিফাইন করা লাগতো। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, এখন আমরা মেনুটা এখানে উঠায় দেই, দিয়ে একটা সাপোজ একটা H2 নিলাম প্লাস প্যারাগ্রাফ নিলাম। হ্যাঁ, তো প্যারাগ্রাফে একটা লরেম ইপসম একটা টেক্সট নিয়ে আসো। এইচটিএমএল এর কিন্তু ট্যাগ অল্প কিছু, 10টা 15টা ট্যাগ লাগে, এর বেশি লাগে না। কিন্তু সিএসএস হাজার হাজার, এই সিএসএস গুলো বেশি বেশি প্র্যাকটিস করা লাগবে। ঠিক আছে? বিয়ার দিলে হচ্ছে কি হবে জানো? বিয়ার দিলে কি হবে বলো তো? বিয়ার দিলে ব্রেক পড়বে। কি পড়বে? ব্রেক পড়বে। হ্যাঁ, মানে একটা করে লাইন ব্রেক পড়বে। কি পড়বে? একটা করে লাইন ব্রেক পড়বে। আচ্ছা, হেডিং দাও। আচ্ছা, এখন আমার ফন্টের কিন্তু অনেকগুলো সিএসএস আছে। যেমন এইখানে এই সিএসএস গুলো আমি হচ্ছে এখানে অ্যাপ্লাই করে দেখাই। হ্যাঁ, যদি আমি ফন্ট সাইজ দেই, কি দেই? ফন্ট সাইজ 40px, তাহলে কিন্তু আমার ফন্ট বড় হবে। এই ক্লায়েন্ট কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে ক্যানভা বা একবারে পিএইচডি টেমপ্লেট দেয়, ওখানে ফন্ট সাইজ পর্যন্ত মেনশন করে দেয়। ফন্ট সাইজ যদি আমি 20 পিক্সেল করি তাহলে ছোট হবে, তাই না? এখন ফন্ট সাইজের পরে হচ্ছে ক্লায়েন্ট অনেক সময় ফন্ট দেখা যাচ্ছে এটা প্রথম অক্ষরটা বড় হাতের, তারপরে সবগুলো ছোট হাতের, তাই না? এই এই প্রপার্টিটার নাম হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম। এটার নাম কি? টেক্সট
যদি আমি ক্যাপিটালাইজ দেই তাহলে প্রথম হাতের অক্ষরগুলো শুধু বড় হবে। কি হবে? প্রথম হাতের অক্ষরগুলো বড় হবে। হ্যাঁ, যদি আমি লোয়ার কেস দেই সবগুলোই ছোট হাতের হবে। সবগুলো কি? যদি আপার কেস দেই সবগুলোই বড় হাতের হবে। ক্লায়েন্ট এইটাও মেনশন করে দেয়। এটাও কি? আর যদি নান দেই, অনেক সময় আপার কেস আছে, আমি চাচ্ছি যে আমি কোনো স্টাইলই ফেলবো না, তাহলে নান দিলে ওর যে ডিফল্ট সেটা পাবে, যেটা ডিফল্ট সেটা পাবে। আবার টেক্সটের হচ্ছে ফন্ট ওয়েট আছে। কি আছে? মানে টেক্সটটা আমি কতটুকু মোটা করব, টেক্সটটা আমি কতটুকু মোটা করব। হ্যাঁ, তাহলে ফন্ট WEIGHT ফন্ট ওয়েট ও ও এগুলোতে বি পড়ছে, বি আর পরে নাই। এগুলোতে বি আর পরে নাই, বি পড়ছে সবগুলোতে। বির কারণে ওগুলো বোল্ড হয়েছে। কি হয়েছে? বোল্ড হয়েছে। হ্যাঁ, এখন আমাদের লাইন ব্রেকটা পড়বে। আচ্ছা, এখন আমি যদি এটা ফন্ট ওয়েট দেই তাহলে কি হয়? আচ্ছা, এখানে কোনো কারণে ফন্ট ওয়েটটা আমার কাজ করতেছে। ফন্ট ওয়েটের বিষয়টা শেষ করি। দেখো, আমাদের এটা ইনস্পেক্টে কাজ করবে না অনেক সময়। হ্যাঁ, তখন আমাদের এখানে অ্যাপ্লাই করে দেখতে হবে। তাহলে ফন্ট ওয়েটটা আমাদের এখন 100 দেয়া আছে, যদি আমরা 500 করি তাহলে এটা বোল্ড হয়ে যাবে। কি হবে? অনেক সময় ওই অটো সেভটা কিন্তু কাজ করবে না। এই যে অটো সেভে তোমরা যখন টিক দিবা তখন আর কন্ট্রোল S প্রেস করে আর সেভ দেওয়া লাগবে না, তখন অটোমেটিক তোমরা যেটাই টাইপ করবা সেটাই সেভ হবে। হ্যাঁ, তো যেমন ওয়েট দিবা তেমন স্টাইল পড়বে। তাহলে এক ফন্টের অসংখ্য স্টাইল আছে যেগুলো আমরা ইনস্পেক্ট করে এখানে যখন ওই ফন্টের কাছে কার্সরটা নিয়ে যাব, এখানে যদি প্রেস করি, যদি লিখি, তাহলে দেখবো যে এগুলো সবই স্টাইল প্রপার্টি। এগুলো সব কি? এগুলো সব কি? স্টাইল বা দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের প্রপার্টি। ঠিক আছে কি? এগুলো অনেকগুলো আবার ফ্লেক্সের প্রপার্টি আছে। যদি আমরা ব্যাকগ্রাউন্ড দেই, ব্যাকগ্রাউন্ডে যদি রেড দেই তাহলে এটার ব্যাকগ্রাউন্ডটা রেড হবে। ব্যাকগ্রাউন্ডটা কি হবে? দেখো কত কি আছে এখানে, এগুলো আসলে আমাদের দেখতে হবে। আবার অ্যানিমেশনও দেওয়া যাবে। ঠিক আছে, বিভিন্ন ধরনের অ্যানিমেশন ইউজ করা যাবে। আবার বি দিলে দেখবা বি দিয়ে, হ্যাঁ, তোমার কতগুলো প্রপার্টি আছে শুধু টেক্সটের জন্য। কিসের জন্য? আবার যদি সি দেই তাহলে সি দিয়ে দেখো এগুলো সব প্রপার্টি। যদি ডি দেই তাহলে এই প্রপার্টিগুলো ডি দিয়ে। হ্যাঁ, অনেক সময় আমাদের এই যে এটা ডিসপ্লে নান করার প্রয়োজন হয়, মানে আমরা কোন প্রপার্টির কাজ করতেছি অনেক সময় এটা বোঝা যায় না, তখন আমরা কি সিলেক্ট করে দেখব, ডিসপ্লে নান করে দেখব যে এটাই আসলে ওই প্রপার্টি কিনা। যদি ডিসপ্লে চলে যায় তখন বুঝতে হবে যে না, এটাই ওই প্রপার্টি।
ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের ফন্ট, এই শুধু ফন্ট দিয়েই দেখো কতগুলো আছে। ফন্ট ফ্যামিলিটা কি, আমরা যদি দেখা যাচ্ছে অনেক ধরনের ফন্ট ফ্যামিলি থাকে, যেমন যদি এটা দেই তাহলে ফন্টের স্টাইল চেঞ্জ হবে। হ্যাঁ, যদি রোবটও দেই বা এই যে সেরিফ দেই তাহলে এটা হবে, বা যদি এরিয়াল দেই আর তাহলে এরিয়াল হবে। হ্যাঁ, তাহলে অনেক ধরনের ফন্ট আছে। ক্লায়েন্ট কিন্তু অনেক সময় মেনশন করে দেবে যে আমার এই ফন্টটা দরকার, সেই ক্ষেত্রে ওই ফন্টটা আমাদের ব্যবহার করতে হবে। এটা কিন্তু জাস্ট এই যে আমি এখানে ফন্ট ফ্যামিলি লিখলাম না, এটা যদি আমি এখানে সিএসএস এর মধ্যে পেস্ট করি সেম কাজটাই কিন্তু করবে, সেম কাজটাই করবে। ঠিক আছে, এই সেম কাজটাই করবে। আবার আমি যদি ফন্ট পাল্টাই, যেমন হচ্ছে এই যে সেরিফ দেই, তাহলে কিন্তু ফন্ট চেঞ্জ হয়ে যাবে। যদি এরিয়াল দেই তাহলে এরিয়াল দিলে বড় হবে। ওইটাই আমি ইনস্পেক্ট করে সবসময় ব্রাউজারে দেখব যে ইনস্পেক্ট করে কেমন কাজ করতেছে। যদি আমার মনের মতো হচ্ছে তখন অ্যাপ্লাই করে দিব, কিন্তু আমি ইনস্পেক্ট করে আগে এখানে দেখব যে আসলে কাজ কাজ হচ্ছে কিনা। ঠিক আছে কি, যারা প্রতিষ্ঠিত ডেভেলপার তারা সবাই এই ইনস্পেক্টটা ব্যবহার করে। ডিজাইনের অ্যাকুরেসির জন্য একবার ইনস্পেক্ট করে ডিজাইনটা অ্যাকুরেট করে তারপরে ওখানে অ্যাপ্লাই করে দেয়। কি করে দেয়? ওখানে অ্যাপ্লাই করে দেয়। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমি ফন্ট সাইজ দিলাম, ফন্ট ফ্যামিলি, আগেরটাই দিলাম আর কি। হ্যাঁ, মনো স্পেসটাই দিলাম। আচ্ছা, এখন এখানে দেখো আরো ফন্ট যদি লেখো, ফন্ট সাইজ আছে, তারপরে হচ্ছে এটা দেখছি মনে হয় ফন্ট স্টাইল আছে। তুমি কেমন স্টাইল করবা তেমন স্টাইলই হবে। তারপরে হচ্ছে ফন্টের ওয়েট তো দেখলাম। আমরা আর একটা প্রপার্টি দেখবো, লাইন হাইট। ওটার নাম কি? লাইন হাইট। এটা যদি 2px দেই তাহলে 2 রিম দিব, রিম। তাহলে একটা থেকে আর একটার এই যে দূরত্ব, ক্লায়েন্ট কিন্তু এগুলো মেনশন করে দেয় যে একটা লাইন থেকে আর একটা লাইনের কতখানি দূরত্ব হবে। সেটা করব আমরা লাইন হাইট দিয়ে। সেটা করব কি দিয়ে? দেখো, লাইন হাইট যত বাড়াবা ওটার গ্যাপটা তত বাড়বে। ওটা কি তুমি বিয়ার ট্যাগ দিয়ে সম্ভব? লাইন লাইন হাইট কমাবা, ওটার কি, ওটা কমে যাবে। ঠিক আছে, যে লাইন হাইট বাড়াবা। আচ্ছা, তাহলে এক টেক্সটের জন্যই আমাদের অসংখ্য স্টাইল আছে। আবার শুধু কালার যদি চেঞ্জ করি, শুধু কালার, আবার আমি চাচ্ছি টেক্সটটা আমি ডানের দিকে সরাবো, তাহলে কি? মার্জিন লেফট, মার্জিন লেফট 20 পিক্সেল, তাহলে 20 পিক্সেল ডানের দিকে সরবে। তো এগুলো তোমরা দেখা যাচ্ছে যে এক ফন্টের জন্যই অনেক ধরনের স্টাইল আছে। এখানে এ বি সি ডি ই এগুলো টাইপ করে করে দেখবা, এগুলো এক এক করে অ্যাপ্লাই করে দেখতে হবে। আমরা নিজেরাও জানি না কোনটাতে কি হয়, কোনটা দিয়ে কি হয়। অনেক সময় দেখা যাচ্ছে একটা জিনিস কাজ করতে করতে হচ্ছে না, কোনোভাবেই হচ্ছে না। দেখা যাচ্ছে ছোট্ট একটা প্রপার্টি ইউজ করে ওইটা হয়ে যাচ্ছে, আমি জানিই না ওই প্রপার্টিটা আগে আমি ব্যবহারই করি নাই। এই জন্য এগুলো শিখতে হবে। এইচটিএমএল এর তো 20টা 30টা এর বেশি ট্যাগ ব্যবহার হয় না। আমরা সর্বোচ্চ 5-7টা ট্যাগ ব্যবহার করি, 10টা বা ম্যাক্সিমাম 15টা। কিন্তু সিএসএস ব্যবহার করা লাগে হাজার হাজার। সিএসএস কই কি, এই যে দেখো আমার একটা তোমার সোর্স ফাইল ওপেন করে দেখাই। আমি একটা প্রজেক্ট করতেছি এইচটিএমএল, মানে এটা এইচটিএমএল না, জেএসএক্স দিয়ে। হ্যাঁ, দেখো একটা ফাইল ওপেন করে দেখাই। দেখো কত সিএসএস ব্যবহার করা লাগছে আমার।
এখান থেকে শুরু হয়েছে স্টাইল। দেখছো কতগুলো সিএসএস ব্যবহার করা লাগছে? এগুলো খালি সিএসএস। এগুলো কি দেখা যাচ্ছে ফোনের জন্য সিএসএস আবার আলাদা করে করা লাগে। এগুলো আমরা যেটা অ্যাপ্লাই করতেছি এটা তো ডেস্কটপের জন্য, কিন্তু যখন ইনস্পেক্ট করবা, এই যে এইটা হচ্ছে সচরাচর কমন ফোন, এই ফোনটা সবাই ব্যবহার করে, মানে এই যে চায়না ফোনগুলোর আর কি রেজুলেশন এইরকম। হ্যাঁ, ফোনে আবার এই ডিজাইনটা এরকম হবে, ক্লায়েন্ট আবার ফোনের জন্য ডিজাইন আলাদা করে দেয়। দেখা যাচ্ছে ডেস্কটপের জন্য এক ডিজাইন, ফোনের জন্য আবার আর এক ডিজাইন, আবার ফোনের জন্য ফির আলাদা সিএসএস করা লাগে। এর জন্য সিএসএস এইচটিএমএল এ শেখার কিছু নাই, জাস্ট অল্প ট্যাগ। তোমরা সিএসএসটা বেশি বেশি কি সিএসএস এর অ্যাপ্লাই করবা, তাহলে মোটামুটি বেসিকটা মানে সামনের দিকে গিয়ে খুব দ্রুত কাজ করতে পারবা। তারপরেও যদি ঠেকে যাও, এআই আছে, এআই এর কাছ থেকে আইডিয়া নিবা। আবার অনেক কাজ দেখা যাচ্ছে যেটা ঠেকে যাবা ওটা এআই দিয়েও হয় না। দেখা যাচ্ছে তুমি 2 দিন 3 দিন ধরে এআই ব্যবহার করবে, হবে না। ম্যানুয়ালি তুমি যদি দেখা যাচ্ছে যে তোমার এক্সপার্টাইজ কাজে লাগায় 10-15 মিনিট ট্রাই করো, কাজটা হয়ে যাবে। মাঝে মধ্যে এআই কিন্তু ইজি কাজগুলো মাঝে মধ্যে পারবে না, মানে এআই ওটা বুঝবেই না যে ইজি কাজের জন্য আমার কাছে আসছে, কঠিন কাজগুলো হবে। তো এই জন্য দেখা যাচ্ছে তোমার যদি বেসিক দুর্বল থাকে তাহলে সব জায়গায় গিয়ে ঠেকে যাবা। ঠিক আছে? এই